স্বেচ্ছাচারিতার ঘেরাটোপে ঢাকা ওয়াসা সচিবের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ অস্বীকার করে দুষ্কৃতী এমডিকে আছে সমন্বয়কদের নামও। পবিত্র হজ নিয়ে প্রতারণা, কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা বার্ডস আই হজ কাফেলার সিইও বিচার দাবি ভুক্তভোগী। মিরপুর ১ নম্বরে মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল এক যুবকের, কাউকে আটক করতে পারেনি পুলিশ। জেলা বিষয় টাকা দিলে জন্মসনদ, ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে মিলেছে প্রতারণার প্রমাণ, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। ঈদ সামনে রেখে নতুন কাপড়ের পসরা ক্রেতা বিক্রেতার হাত তাকে সরগরম, নরসিংদীর বাবুরহাট গড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার লেনদেন। তরমুজের ফলনে হাসি ভোলার কৃষকের মুখে, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশে, আবাদে আগ্রহ বাড়ছে বলছে কৃষি বিভাগ। এবং বাংলাদেশ ফুটবল অন্যান্য উচ্চতায় পৌঁছাবে আশা বাফুফে সভাপতি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে ৫ বছরের চুক্তি। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকাল আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। রাতারাতি ১৫০ জনকে ঢাকা ওয়াসায় অবৈধভাবে চাকরি দিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান। নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা বা যাচাই বাছাই নয়, সরাসরি সমন্বয়কার উপদেষ্টাদের পিএস এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে এমন কাণ্ড করেছেন তিনি। তবে ওয়াসা সচিব এমডির ওপর দায় চাপালেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে, যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্সদাতার তালিকায়। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকোতেই মেধা তো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি। সে রেফারেন্সদাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের। কিভাবে সম্ভব এটি? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন ৬-এ দেশ টিভি টিম। তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে। পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্সদাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরা ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করিনি। এটা তো কোথায় হইলো, বৈষম্যই হইলো। তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি, সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, একটু স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার স্বাক্ষর হয়েছিল। এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, হুট করে এসে তো হইলে তো আমি কথা বলতে পারি না, বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলবো।
অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশনা জারি করে। তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসাসহ অনেক প্রতিষ্ঠান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মাত্র ৯৯,০০০ টাকায় ওমরা হজ। শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বার্ডস আই হজ কাফেলা নামের প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির সিইও রাজীব মাহমুদ। বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটির অফিসও। মনিরুল ইসলামের ক্যামেরায় আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। মোহাম্মদ আহনাফ জাবির ১৩ বছর বয়সী বাবা হারায় কিশোরের স্বপ্ন ভাই ও মাকে নিয়ে ওমরা হজ করবেন। জাবিরের মা মার্জিনা বেগম সন্তানের স্বপ্ন পূরণে তিলে তিলে জমিয়েছেন অর্থ। তবে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বার্ডস আই হজ কাফেলা নামের এজেন্সির প্রতারণায়। উমরা প্যাকেজের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছেন কোম্পানির মালিক রাজীব মাহমুদ। ফেসবুকে ওদের অ্যাডটা দেখলাম। অ্যাড দেখার পর আমার আম্মু অনেক খুশি হলো, অনেক কম টাকায় আমরা ওমরা যেতে পারবো এবং ইত্তেকাফে বসতে পারবো। 2 ছেলে আমার, ওর বাবা নাই, এখন এতিম বাচ্চাদেরকে ফেলে কিভাবে যাব? 2টা ছেলেকে সাথে নিব, এই ছিল আমার স্বপ্ন। বার্ডস আই ফ্লাই হজ কাফেলা মানুষকে টাকা নিয়ে প্রতারিত করছে, এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি ইনস্ট্যান্ট আমি তখন কোরআন পড়তেছিলাম, আমার একটা টিচার ছিল বাসা, ওই টিচারকে নিয়ে ম্যাডামকে নিয়ে আমি চলে আসলাম। শুধু আহনাফের পরিবারই নয়, হেলিকপ্টার সার্ভিসের আড়ালে রাজীবের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তাদের অভিযোগ এয়ারপোর্টের মতো বিশ্বস্ত জায়গায় অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতারণা করেন রাজীব। এই বার্ডস আই হজ কাফেলা থেকে আমরা টাকা জমা দিয়েছি, এটা যে সিইও রাজীব তার কাছে টাকা জমা দিয়েছি। আজকে এই শতাধিক লোক তাদের আমাদের বারবার টিকিটের ডেট পরিবর্তন করেও আমাদেরকে পাঠায় নাই। ঢাকা ডোমেস্টিক কাউন্টার ওদের অফিস। আমরা এই সুবাদে আমাদের ফ্যামিলি 4 জন সহ আমরা প্রায় 4 লক্ষ টাকার মতো এখানে দেওয়া হয়েছে। এজেন্সির কোনো নিবন্ধন ছাড়াই শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে অফিস বসিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাপ সভাপতি। বিমানবন্দরের মতো একটি জায়গায় লাইসেন্স ছাড়া কিভাবে একটা অফিস তারা দীর্ঘদিন যাবৎ করলো, প্রশাসনের একেবারেই নাকের ডগায়। ওমরায় পাঠাতে হলে তাদেরকে ওমরার লাইসেন্স নিতে হবে ধর্ম মন্ত্রণালয় থেকে। ধর্ম মন্ত্রণালয়ে ওমরার লাইসেন্স দেওয়া, হজের লাইসেন্স দেওয়া বন্ধ আছে প্রায় 8-10 বছর যাবৎ। তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে ওমরায় যাত্রী পাঠাচ্ছে? তার লাইসেন্স নাই, ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাই। প্রতারণার মামলায় রাজীবের স্ত্রী গ্রেফতার হলেও ট্রাভেল এজেন্সির হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সংস্কার কাজ চলমান থাকায় ঢাকা জেলা ছাড়া দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয় 26 মার্চ স্বাধীনতা দিবসে বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে প্রকাশিত খবরটি সত্য নয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করবে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলার প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মিরপুর 1 নম্বরে মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল এক যুবকের। রোববার দিবাগত রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। বিস্তারিত এইচএমএল-এর রিপোর্টে। রাত তখন 1টা। কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন রনি নামে এক যুবক। মাঠে মাদক সেবনকারীদের দেখে মাদক সেবনে নিষেধ করলে উত্তেজিত হয়ে মাদক সেবনকারীরা প্রথমে তাকে মারধর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। স্থানীয়রা জানায় হঠাৎ চিৎকারের শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখেন কয়েকজন যুবক রনি নামে ওই যুবককে মারছে। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় খুনিরা। পরে দৌড়ে রাস্তার পাশে একটি দোকানে গিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ক্ষোভ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। চেয়ার দিয়ে বাড়ি দেওয়ার পরে ও ব্যথা পাইছে, অনেকটা ব্যথা পাওয়ার পরে দৌড় দিছে পরে ওইখানে পড়ে গেছে, পড়ার পরে ওরে মারছে। বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবা না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবা না,
ভালো হয়ে যাও, বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। আমরা বিচার চাই, কথাটা বুঝছেন? বাবার ব্যবসায় এটির শাস্তি হোক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ জানায় কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। উভয় পক্ষের পরিচয় এখনো তদন্তাধীন আছে, তাদের তদন্ত পরে এটা আসলে আমরা সঠিক বলতে পারবো। আটক এখনো আমরা খুঁজতেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। যারা এখানে তাকে করছে, চুরিকাহত করছে, তাদের বিষয়ে আমরা তদন্ত করতেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন চলমান রয়েছে। হিমেল, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আনসারের 4 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব, সঙ্গে 2 শিশুও রয়েছে। রোববার রাত 2:45টার দিকে নগরীর নতুন বাজারের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। ভবনের অন্যান্য বাসিন্দারা জানায়, ভুয়া পরিচয় ব্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করত। তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 2টি শিশু সন্তান রয়েছে। রাজধানীর শান্তিনগরে মধ্যরাতে 8-10 জনের চাঁদাবাজি দল একটি বাসায় প্রবেশ করে পরে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী স্ত্রী জানায়, অপরিচিত কিছু ব্যক্তি তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় 5-6 জন। ধরা পড়ে 4 জন। পরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে চাঁদাবাজদের। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে জানায় পুলিশ। ঈদ উপলক্ষে নতুন কাপড়ের পসরা সাজিয়ে প্রস্তুত নরসিংদীর বাবুরহাট। কয়েক বছরের মন্দা ভাব কাটিয়ে এবার বেচা কেনার থম লেগেছে। এবার প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা। সহকর্মী মোহাম্মদ আকরাম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, পপলিন কাপড়, ভয়েল কাপড়, সুতি কাপড়, শাটিং কাপড়, বিছানার চাদর, পর্দার কাপড় ও গামছা উৎপন্ন হয় স্থানীয় তাঁত ও সহায়ক শিল্প প্রতিষ্ঠান থেকে। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা প্রভাব পড়ছে বেচাকেনায়। প্রতি বছর থেকে টার্গেট আমাদের বেশি দেয়, সেক্ষেত্রে আমাদের মালের পরিমাণ বেশি দিচ্ছেন, নতুন ডিজাইন, ইউনিক ডিজাইন ভালো মান আর দামে কমের সুবিধা নিতে ভিড় জমিয়েছেন দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতারা। এখানে সস্তা পাওয়া যায় এই কাপড় চোপড়গুলো, এই জন্য আমরা বাবুরহাটে আসছি। এবারের ঈদ মৌসুমে প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী নেতারা। সিজনে তো সবসময় ভালো হয়, তাই আনুমানিক জায়গা নির্দিষ্ট না, 5,000 কোটি টাকা লেনদেন হয়। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিন বেচা কেনা হয় এই বাজারটিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। লাঞ্ছিতের প্রতিবাদে মেট্রো রেল কর্মীরা কর্মবিরতি শুরু করেছে। টিকিট কাউন্টার বন্ধ রয়েছে, ট্রেন চলছে এমআরটি পাসের যাত্রীদের নিয়ে। আরও জানাতে শাহবাগ স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির কারণ কি, সার্বিক পরিস্থিতি জানান। গতকাল আমরা জানতে পেরেছি যে মেট্রো রেলের যারা স্টাফ রয়েছে তাদের সাথে যে এমআরটি পুলিশ রয়েছে তাদের সাথে একটি মারামারির ঘটনা ঘটে এবং অভিযোগ আছে যে মেট্রো রেলের যারা কর্মকর্তা সদস্য রয়েছে তাদের 4 জনকে আসলে পুলিশ মেরে আহত করেছে। তো এমন অভিযোগের ভিত্তিতে আজকে কিন্তু মেট্রো রেলের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মেট্রো রেল চালুর পরে বিনা টিকিটে যাত্রীরা ভ্রমণ করছেন। যাদের কাছে এমআরটি পাস রয়েছে তারা আসলে ভ্রমণ করার কথা থাকলেও যাদের কাছে পাস নেই তারা স্টেশনে এসে কিন্তু কোনো ধরনের চেকিং ছাড়াই ঢুকে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন যে দিক দিয়ে ইচ্ছা হচ্ছে সেদিক দিয়ে ঢুকতে পারছে এবং মানে একই সাথে
বেরও হতে পারছে। আসলে তাদের এখানে টিকিট দেখা বা নজরদারি করার জন্য কেউ নেই, যে যার মতো আসলে আসছেন স্টেশনে। এবং তারা এই যে আমি একজনকে দেখাতে চাই যে সে কিন্তু আসলো এবং সোজা তাদের এই গেট দিয়ে কিন্তু ঢুকে গেল কোনো ধরনের টিকিট ছাড়া। এই গেটটা কিন্তু সাধারণত বন্ধ থাকে, এখানে কিন্তু আপনি যখন আপনার টিকিটটি দিবেন তারপরে কিন্তু এই গেটটি আসলে চালু হওয়ার কথা। তবে সব কিছু বন্ধ থাকার কারণে আজকে মেট্রো রেলে বিনা টিকিটেই আসলে এক প্রকার ভ্রমণ করা যাচ্ছে। আর যদিও মেট্রো রেল পক্ষ থেকে বলা হচ্ছিল যে যাদের কাছে শুধুমাত্র এমআরটি পাস রয়েছে তারাই ভ্রমণ করতে পারবে, কিন্তু আমরা আসলে এখানে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শাহবাগ স্টেশন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং দেখেন আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে যার মতো একই যেটি বলছিলাম, সবাই তাদের নিজেদের মতো আসলে পুলিশ সদস্যরাও দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের টিকিট ছাড়াই কিন্তু তারা এই মেট্রো রেলের ভেতরে প্রবেশ করছেন। এবং তারা কিন্তু এবং তাদের যে গন্তব্যের স্থান আর সেখানে তাদের অনেকেই কিন্তু আসলে এই টিকিট না থাকার সুযোগে, টিকিট ব্যবহার না করার সুযোগে কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আসলে তাদের নির্দিষ্ট গন্তব্য থেকে আসলে সামনের যে গন্তব্য সেগুলোতেও কিন্তু তারা যাচ্ছেন। আসলে কোনো প্রকার নজরদারি নেই। তো গতকালের ঘটনাটি প্রেক্ষিতে কিন্তু মেট্রো রেলের যারা স্টাফ রয়েছে তারা কয়েকটি দাবি জানিয়েছে। আর তাদের দাবির মধ্যে কয়েকটি ছিল যে এসআই সাব ইন্সপেক্টর আসলে এই ঘটনার জন্য দায়ী, তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তাকে যারা সহযোগিতা করেছে তাদেরকে আসলে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া তাদের দাবি রয়েছে যে মেট্রো রেলের নিরাপত্তার জন্য আসলে এমআরটি পুলিশকে নয়, মেট্রো রেলের নিজস্ব একটি বাহিনী তৈরি করতে হবে, আর যেই বাহিনীকে আসলে দক্ষ ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আসলে মেট্রো রেলের নিরাপত্তায় নিয়োজিত করতে হবে। এছাড়া আরও আরেকটি দাবি রয়েছে যে গতকালের যে ঘটনা সেখানে 4 জন কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছে এবং তাদেরকে যে সুচিকিৎসা সেটি ব্যবস্থা করতে হবে এবং তাদের চিকিৎসা সম্পূর্ণ খরচ বহন করতে হবে, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছে। তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আজকে প্রত্যেকটি স্টেশনে কর্মবিরতি চলছে, সুতরাং এখানে যাত্রীরা কিন্তু যে যার মতো আসলে টিকিট ছাড়াই বিনা টিকিট এক প্রকার ভ্রমণ করছেন। তবে আরেকটি কথা জানিয়ে দিতে চাই যে যেহেতু সব স্টেশনের দরজা খোলা নেই, কয়েকটি গেটই আসলে খোলা রয়েছে। দেখা গেছে যে ভেতরে ঢোকার গেটটি বন্ধ এবং বের হয়ে যাওয়ার গেটটি খোলা। তো এইভাবে যে যেখান দিয়ে আসলে পারছেন আসলে মেট্রো রেলে আসছেন। এবং উপরে যে চিত্র সেটি হয়তো দেখাতে পারলেও ভালো হতো, উপরে আরও অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি, প্রতিটি স্টেশনেই অনেক ভিড় আসলে এবং সবাই আসলে বিনা টিকিটে এক প্রকার ভ্রমণ করছে। তো আমার কাছে এই ছিল শাহবাগ মেট্রো স্টেশন থেকে সর্বশেষ খবর। সাফান, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটের পুরানা পৈলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের জন্য 15 টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার মীর শহীদের বিরুদ্ধে। সুবিধাভোগীদের জন্য কার্ডের চাল উত্তোলন করেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বরাদ্দ করা চাল দেওয়ার পাশাপাশি ডিলারের শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কুন চৌধুরী। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে 637 হতদরিদ্র পরিবারকে 30 কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও 2023 সালের নভেম্বরের পর থেকে প্রায় 10টি পরিবারকে কোনো ধরনের চাল দেওয়া হয়নি। ডিলার কার্ড বাতিলের অজুহাত ও কারসাজির কারণে তারা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাল ফেরত ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 3 মাস থেকে চাল পাই না, কোনো খোঁজ খবরও পাই না। 23 সালে চাল পাইছি, কিন্তু 2024 সাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো চাল পাইনি। গেছি কয়েকদিন ঘুরেছি ফিরেছি পাইনি। আমি শুনতেছি অনেকের মুখে কিন্তু কার্ডটা বাতিল হয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার মীর শহীদ। কোনো কার্ড বাতিল হয়নি, না যেটা আছে ওইটাই বাতিল করেনি, যে অবস্থা আছে ওই অবস্থায়। অভিযোগ স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা তদন্ত করে সেই অনিয়মটা ধরতে পারি, আমি উপর মহলে জানাবো। ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে, তাদের মাধ্যমে তার ডিলারশিপটা বাতিল করার চেষ্টা করব। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার। যদি অভিযোগ পাই আমরা তার বিরুদ্ধে আমাদের উপজেলা কমিটি আছে, ইউনো স্যার সভাপতি, উপজেলা খাদ্য বান্ধব কমিটির কমিটিতে ইউনো স্যারের সাথে আলাপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করবো এবং যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় সেটির ব্যবস্থা আমরা গ্রহণ করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনুকূল থাকায় এবার ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে, এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে। চলতি মৌসুমে হেক্টর প্রতি তরমুজ উৎপাদন হচ্ছে 52 থেকে 60 মেট্রিক টন। এসব তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকা, বরিশাল,
কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। ভোলার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন তরমুজে ভরপুর। রোগ ও পোকার আক্রমণ না থাকায় এবং অনুকূল আবহাওয়ায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। ৭ উপজেলায় ১৩,৫০০ হেক্টর জমিতে প্রায় ৩৫,০০০ চাষি তরমুজের আবাদ করেছেন। চলতি মৌসুমে হেক্টর প্রতি তরমুজ উৎপাদন হয়েছে ৫২ থেকে ৬০ মেট্রিক টন। কৃষকদের উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১২ জেলায়। স্থানীয় বাজারে তরমুজের দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। পাশাপাশি তরমুজ আবাদে আগ্রহ বাড়ছে তাদের। আমরা 25 কেনিতে করছি, ফলন আলহামদুলিল্লাহ এবছর ভালো। বাজার যে আছে এখন ভালো আছে, যদি এই রকমের থাকে তাইলে আমরা আরো 4 কেনি আছে 18-19 লাখ বিক্রি করতে পারবো। ভোলার তরমুজ ঢাকা, যাত্রাবাড়ি, চৌরাস্তা, গাজীপুর, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় বাংলাদেশ, সিলেট পর্যন্ত যায়। আশানুরূপ ফলন হওয়ায় সন্তুষ্ট কৃষি বিভাগও। মাঠ পর্যায়ে অধিক মূল্য পেতে গেলে কৃষকদের ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থাটি আরো একটু সুযোগ সুবিধা প্রদান করলে হয়তো কৃষক ন্যায্য মূল্যটি পাবে। তবে এবারের অধিক আবাদের কারণে কৃষক তরমুজ আবাদ করে লাভবান হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে। তরমুজ চাষে কৃষকদের সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও। এই চাষাবাদ অব্যাহত রাখতে সরকারের সহায়তা চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের গয়ঘর ঐতিহাসিক খোজার মসজিদ। দেয়ালের শুভ্র রঙে দূর থেকেও জ্বলজ্বল করে প্রায় ৬০০ বছরের প্রাচীন মসজিদটি। এই মসজিদ দেখতে ও নামাজ আদায় দেশের ভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। তবে অপরিকল্পিত সংস্কারে স্থাপত্যকলার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সহকর্মী সালেহ এলাইকুটির তথ্য ছবিতে রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। প্রায় ৬০০ বছরের প্রাচীন স্থাপত্য শৈলীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের গয়ঘর ঐতিহাসিক খোজার মসজিদ। শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে অবস্থিত মসজিদটি সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর আমলে হাজী আমরের পুত্র ও সেই সময়ের মন্ত্রী মজলিস আলম ১৪৭৬ খ্রিস্টাব্দে নির্মাণ করে মসজিদটি। পরবর্তীতে আফগান নেতা ও মোগলদের প্রতিপক্ষ খাজা উসমানের নামে নামকরণ হয়। মসজিদের মূল গম্বুজটি সাদা টাইলের এবং ১৮ ফুট লম্বা। ৩টি বড় দরজার পাশাপাশি ৬টি ছোট দরজা আছে। ছাদের কাছাকাছি একটি ফুলের নকশা সহ আরবি শিলালিপি আছে। প্রত্যেক শুক্রবারে আমরা নামাজ পড়ি, শীতের দিনে মসজিদের ভিতরটা একটু গরম গরম লাগে আর গরমের দিনে ঠান্ডা লাগে। এটা তো গাইবি মসজিদ আপনার, এটাতে তো এলাকার মানুষ আমরা ওখানেই মিলিয়ে এটা সংস্কার করিয়া দা কইছি আপনার, এটাতে বহু দূর দূরান্তেই মানুষ হয় আপনার। এই মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন লোকজন। প্রতি জুম্মায় অংশ নেয় হাজারের বেশি মুসল্লি। এই মসজিদে আইছি আপনার নামাজ পড়ার লাগি। এই মসজিদে আইয়া নামাজ পড়লে মনের মধ্যে শান্তি মিলে। নবীগঞ্জ তো নিয়ে আইছি, ঐতিহাসিক পূজার মসজিদের মধ্যে নামাজ পড়ছি, শান্তি লাগছে। পূজার মসজিদ অনেক মানুষ দূর দূরান্ত থেকে তাদের অনেক নেক আশা নিয়ে আসে, অনেকে নফল নামাজ আদায় করে মসজিদে এসে। অনেকের ধারণা এই মুঘল আমলের মসজিদে ঐতিহাসিক পূজার মসজিদে এসে যদি নফল নামাজ আদায় করে তাহলে হয়তো তাদের মনে নেক বাসনা পূরণ হতে পারে। গ্রামবাসীদের মতে যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল তখন এলাকাটি ঘন বনভূমিতে আবদ্ধ ছিল এবং বাঘের আনাগোনা ছিল। জঙ্গল খাটতে খাটতে মসজিদের এখানে ইটের স্তূপ দেখা যায়। এই ইটের স্তূপগুলির ভিতরেই দেখা যায় মসজিদের এই যে ওয়ালগুলি বাহির হয়ে আসে। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কার করা হলেও এখনো মসজিদ ভবনের ভেতরের পূর্ব স্তম্ভে বাঘের পায়ের চিহ্ন দেখা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।